নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্যা জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন, লাল কেল্লা থেকে নরেন্দ্র মোদী তার এই 15ই আগস্ট ভাষণ দেওয়ার সময় একটা নতুন শব্দবন্ধ ব্যবহার করেছেন, দিমাগি নকশাল। অর্থাৎ যে নকশাল চিন্তাধারা ব্রেনের মধ্যে হয়, দিমাগি নকশাল। তিনি বলেছেন, হাতিয়ারি নকশাল তো গিয়া, লেকিন দিমাগি নকশাল মৌকা কা খোঁজ কর রায়। এবং শুধু তাই নয়, তার বিরাট অভিযোগ, এর আগের বিভিন্ন যে সরকার ছিল সেখানে সেই সব সরকারের শাসন ক্ষমতার মধ্যে নাকি নকশালবাদী চিন্তাধারার লোকজন ছিল, মাওবাদী চিন্তাধারার লোকজন ছিল, এবং গভর্নমেন্টের উপদেষ্টার মধ্যে ছিল। তারা সরকারি কাজকর্মকে প্রভাবিত করেছে। এবং তার বক্তব্য, তারা যে অপারেশন চালিয়েছিলেন ছত্তিশগড়ে কয়েক মাস আগে, প্রায় 1 বছর ধরে, এবং 2025-26-এর 31 মার্চের মধ্যে নকশাল মুক্ত, মাওবাদী মুক্ত ছত্তিশগড়ের ঘোষণা করে কথা বলেছিলেন অমিত শাহ, সেটা তো করেছেন। কিন্তু তার সাথে দিমাগি নকশাল রয়েছে, তাদেরকে এবারকে হাঁটাতে হবে। এবং তার সাথে আরো একটি বিষয়, আগে ছিল আরবান নকশাল, সেখান থেকে চলে এলো এই দিমাগি নকশাল। কেন, কি এই কথা তিনি বলছেন, এই ব্যাপারে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। কংগ্রেস প্রতিবাদ জানিয়েছে। চিদম্বরম নিজে বলেছেন, একসময় যিনি অপারেশন গ্রিন হান্টের ইউপি আমলে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, তখন সেন্ট্রাল হোম মিনিস্টার ছিলেন, তিনি বলছেন, আমাকে যদি দিমাগি নকশাল আমি হই তাহলে গর্ববোধ করব। এই ব্যাপারে আলোচনার জন্য পেয়েছি একদম সঠিক মানুষটাকে, সিপিআইএম লিবারেশনের জেনারেল সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্যকে। আমি দীপঙ্কর দাকে অনুরোধ করব যে আপনাকে বলার জন্য। আপনাকে অনেক স্বাগত। আপনার কাছে একদম সরাসরি প্রশ্ন, হঠাৎ এতদিন ধরে টুকরে টুকরে গ্যাং, আরবান নকশাল, আন্দোলনজীবী ইত্যাদি আসার পরে হঠাৎ করে দিমাগি নকশাল করতে এলো? দিল্লির যন্তর মন্তর বিক্ষোভের যে ঘটনা প্রভাব ফেলেছে, তাতে আপনাদের দলের নেহা বোরাকে দেখেছি, আরো অনেককে দেখেছি, লেফটের লোকেরাও ছিল। হঠাৎ নরেন্দ্র মোদী দিমাগি নকশালের পেছনে পড়লেন কেন, যেটা নিয়ে এত আলোচনা শুরু হচ্ছে? আপনি একদম সঠিক জায়গাটা ধরেছেন প্রসূন, যেটা হচ্ছে যন্তর মন্তর। এই যন্তর মন্তরে এত বড় একটা যুব আলোড়ন, যুব আন্দোলন, যে আন্দোলনটার কোনো জবাব সরকারের কাছে ছিল না। ওরা এর আগে ওদের কাছে যত রকমের ভাবে আন্দোলন দমন করা যায়, আন্দোলনের বিরুদ্ধে বিষোদ্গার করা যায়, মানুষকে বিভ্রান্ত করা যায়, মানুষকে বিভক্ত করা যায়, সেই সমস্ত কিছু চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ওরা 25 তারিখে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে বাধ্য হয়। কিন্তু তারপর থেকে আমি দেখছি যে এই যে একটা এত বড় সরকারের পরাজয়, এই পরাজয়টা তো মেনে নিতে পারছে না। ফলে এবারে এই আন্দোলনটাকে বিভিন্ন ভাবে, এই আন্দোলনটাকে কি করে দুর্বল করা যায়, কোণঠাসা করা যায়, এর বিরুদ্ধে মানুষকে এক অর্থে বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাগুলো হচ্ছে। সেই চেষ্টারই আমার মনে হয় এটা সর্বশেষ একটা প্রতিফলন, এই হঠাৎ একটা নতুন কথা, দিমাগি নকশাল। কিন্তু একটা আমি ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে, প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটেও, সেখানে যে টেক্সটটা পাওয়া যাচ্ছে, সেই লিখিত হিন্দি বা ইংরেজি টেক্সটে কিন্তু দিমাগি নকশাল কথাটা নেই। অর্থাৎ যেটা ভিডিওতে সবাই দেখেছে, কথাটা পুরো দেশ জুড়ে ছড়িয়ে গেছে, কিন্তু তারপরে অফিসিয়াল রেকর্ডে কিন্তু ঠিক দিমাগি নকশাল কথাটা নেই। সেটার কারণটা কি, সেটাও অবশ্যই বুঝতে হবে। কিন্তু আমার মনে হয় এই যে কথাটা এরা বলেছে না, পরিষ্কার, এটা কিন্তু কোনো নকশালপন্থীদের কথা ভেবে, যেটা ঐতিহাসিক ভাবে যাদেরকে নকশালপন্থী সংগঠন ইত্যাদি ইত্যাদি মনে করা হতো, তাদের কথা ভেবে এটা আদৌ মোদী বলছে না। এটা গত 10 বছরে আমরা দেখেছি, এই যে আরবান নকশাল, কখনো টুকরে টুকরে গ্যাং, এই কথাটার ব্যাপ্তি অনেক বেড়ে গেছে। এই ব্যাপ্তিটা এত বেড়ে গেছে যে কেউ যদি সত্যি কথা বলে, সরকারের জন্য অস্বস্তিজনক কোনো প্রশ্ন করে, তাহলে তারা সবাই ওদের চোখে নকশাল। আমার মনে আছে কোভিডের পরে যখন গঙ্গা দিয়ে প্রচুর লাশ চলে যাচ্ছিল, একমাত্র দৈনিক ভাস্কর কাগজে তার কিছু রিপোর্ট আসতো, গুজরাটের একজন কবি, এবং যিনি সম্ভবত যথেষ্ট মোদী প্রশংসক কবি, কোনো বামপন্থী কবি নন, আমি নামটা এক্ষুনি মনে করতে পারছি না, একজন মহিলা কবি,
তিনি হ্যাঁ। একটা কবিতা লিখলেন শববাহিনী গঙ্গে, হ্যাঁ যে গঙ্গা দিয়ে নমামি গঙ্গেটাকে করে শববাহিনী গঙ্গে, এবং তখন তিনি পুরস্কার প্রাপ্ত। তাকে বলরা বলল লিটারারি নকশাল, অর্থাৎ সেটা সাহিত্যের দুনিয়ায় হোক, সাংবাদিকতার দুনিয়ায় হোক, যে কোনো জায়গায় কেউ যদি কোনো কথা বলে যে কথাটা ওদের জন্য অস্বস্তিকর, তাহলে সেটাকে আর নকশাল বলে দাগিয়ে দাও। তো সেই ধারাবাহিকতা এখন এলো দিমাগি নকশাল, এবং যেটা উনি বলেছেন যে দিমাগি নকশালদেরকে চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে আইসোলেট করতে হবে, বিচ্ছিন্ন করতে হবে, এবং তারপরে যে কি করতে হবে, প্রথম কথা কি করে আইডেন্টিফাই করবেন, কি করে আইসোলেট করবেন সেটা কেউ জানে না, কারা দিমাগি নকশাল সেটাও কেউ বুঝতে পারছে না। কিন্তু সবাই আন্দাজ ঠিকই করতে পারছে যে এটা হচ্ছে এই যে এত বড় একটা গোটা দেশের বুকে সুকান্তর ভাষায় বলতে গেলে যে 18 নেমে এসেছে, এই 18 যে নেমে এলো যন্তর মন্তরে, এবং সেই 18-র কাছে সরকারকে পশ্চাৎপসরণ করতে হলো, এই জায়গাটা থেকেই এই দিমাগি নকশাল কথাটার উৎপত্তি। এবং এটা আমার মনে হয় যে একটা একটা সরকার স্বাধীনতা দিবস, যে স্বাধীনতা দিবসে কথা হওয়া উচিত গণতন্ত্রের, স্বাধীনতার, এবং স্বাধীনতা বলতে আমরা যেমন দেশের স্বাধীনতা বুঝি, তেমনি ব্যক্তি স্বাধীনতাটাও বুঝি, নাগরিকের স্বাধীনতাটাও বুঝি, যেটা আমাদেরকে আমাদের সংবিধান বলেছে যে প্রত্যেকের অভিব্যক্তির স্বাধীনতা, আন্দোলন করার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মিছিল করার স্বাধীনতা। তাহলে সেই স্বাধীনতা দিবসে স্বাধীনতার বদলে একটা এরকম একটা জুজু দেখানো, ভয় দেখানো, মানুষকে ভাগ করা, এটা ওদের দরকার। ওরা সবসময় ওদের কোনো ইন্টারনাল এনিমি দরকার, একটা কোনো রহস্যময় কিছু একটা দরকার, যাদেরকে দেখিয়ে লোককে ভুল বোঝানো যাবে। সেখান থেকে এই কথাটা এসছে। কিন্তু আমি দেখছি যে এটা সবাই, ককরোচ জনতা পার্টিও বলেছে, তারাও বুঝতে পেরেছে যে যাদেরকে আরশোলা বলা হয়েছিল তাদেরকেই এখন এবারে দিমাগি নকশাল বলা হচ্ছে। কোনো তফাৎ নেই, এই পুরো জেনজিটাকে, এই পুরো প্রজন্মটাকেই তাদেরকে এইভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে। তো আমি তো গতকাল যাদবপুরের মিটিংয়ে ওই কথাটা বলেছি যে এটাকে ঠিক কোনো নকশালপন্থীদের বলছে, অনকশালপন্থী বামপন্থীদের বলছে না, অমুককে বলছে না, তমুককে বলছে না, এটা নয়। এটা সবাইকে, এটা ব্ল্যাঙ্কেট, এটা একটা ব্ল্যাঙ্কেট, একটা নতুন অভিধানের শব্দ, যে শব্দটা সবার জন্য প্রয়োগ হচ্ছে এবং হবে। আমি তো দেখলাম প্রথম দিমাগি নকশালটা গেল রাহুল গান্ধীর উপরে, যে রাহুল গান্ধী নাকি এখন দিমাগি নকশাল। আপনি বললেন যে আমি অতটা পুরো এখনো খেয়াল করিনি যে এর আগে ইউপিএ জমানায় নাকি সমস্ত দিমাগি নকশাল তাদেরকে সরকার, তার মানে হচ্ছে ওই ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল যেটা ছিল। হ্যাঁ, আমি ওই জন্য 1 মিনিট থামাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে এটা এমন করে মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে কিছু প্রতিবাদ করতে গেলেই করা হবে। আমি একটা অন্য প্রসঙ্গে জাস্ট আসছি। নকশাল আন্দোলন, তার চিন্তাধারা, তার বিভিন্ন ধারা, এ নিয়ে বিস্তারিত আলোচনার বিষয় এটা নয়। মাওবাদীরা কোথায় গেছে, আপনারা কোথায় আছেন, কিন্তু সামগ্রিকভাবে যদি ইলেকটোরাল অ্যালায়েন্সে দেখা যায়, ইলেকটোরাল পাওয়ারে দেখা যায়, তাহলে সিপিএম, সিপিআই, লিবারেশন বা অন্য লেফটের জায়গা কিন্তু অনেক সংকুচিত হয়ে গেছে। কিন্তু তাদের যে চিন্তাধারা, তাদের যে বক্তব্য, সেটার একটা প্রতিফলন ঘটছে হয়তো সমাজের ক্ষেত্রে। এরা কি তাহলে সেই প্রতিফলনের জায়গাটাকেই, অর্থাৎ তারা যে বক্তব্যটাকে পেশ করছে, কাউন্টার করছে বিজেপির এই দক্ষিণপন্থী, এই হিটলারি, এই ফ্যাসিজমের বিরুদ্ধে, তাদের যে ক্রনি ক্যাপিটাল আদানি আম্বানির বিরুদ্ধে তাদের যে ডেফিনিট বক্তব্য, যেটা অনেক ক্ষেত্রে অনেক রিজিওনাল পার্টি, মানে সে তৃণমূল কংগ্রেসকে যদি বলেন, আরজেডি কে যদি বলেন, মুলায়মের কথা বলেন, যারা ইন্ডিয়া ব্লকে আছে, তাদের ক্রনি ক্যাপিটাল সম্পর্কে বক্তব্য, অন্য কিছু সম্পর্কে বক্তব্য তো ডেফিনিট নয় যতটা ডেফিনিট আপনাদের বা রাহুল গান্ধী বা অন্যদের। তারা কি তাহলে, যে আগে সহজেই যেরকম অ্যান্টি ন্যাশনাল, কেউ কিছু বললেই বলে দিত, সুতরাং কোট আনকোট এইভাবে চিহ্নিত করতে চাইছে যে আমাদের মতবাদের বিরুদ্ধেই যদি কিছু হয় তাহলে সেটাই নকশাল মতবাদ, এইরকম কি কিছু চাপিয়ে দিতে চাইছে? একদম একদম। এই ধরুন আরবান নকশাল, আরবান নকশাল কথাটা কি ব্যাপকভাবে ওরা প্রয়োগ করেছে, কাকে বলেনি, কাকে বলেনি আরবান নকশাল? সবাইকে, প্র্যাকটিক্যালি যারাই বিরোধিতা করবে যে কোনো ডিসেন্ট, সেখানে ওরা দেখবে না সে আরবান নকশাল গান্ধীবাদী কিনা, তাকেও বলে দেবে আরবান নকশাল। ধরুন ছত্তিশগড়ে
ওরা হিমাংশু কুমারকেও বলেছে আরবান নকশাল, তিনি গান্ধীবাদী। যখন ওদের কাজে লাগে না, ধরুন সোনাম ওয়াংচুককে ওরা এনএসএ তে ধরেছে, সেখানে আটকে রেখেছে, যখন তিনি 370 সরিয়ে নেওয়াটাকে সমর্থন করেছেন তখন সোনাম ওয়াংচুক খুব ভালো। কিন্তু যখন সোনাম ওয়াংচুক বুঝে গেলেন যে এতে তো লাদাখের অটোনমি শেষ হয়ে গেল, লাদাখের 6th শিডিউল, এবং তিনি সেখানে একটা সেপারেট স্টেটহুড ডিমান্ড করতে শুরু করলে, তখন হয়ে গেলেন সোনাম ওয়াংচুক খারাপ, তখন তিনি হয়ে গেলেন চীনের দালাল, তখন তিনি হয়ে গেলেন অ্যান্টি ন্যাশনাল। ফলে এটা ওরা সুবিধে মতো প্রয়োগ করবে, যখন যার কথাতে অস্বস্তি হবে তার জন্যই একটা নতুন টার্ম বের করে রাখলো। আর তার মানে পুরোনো টার্ম গুলো চলে গেল তা নয়, পুরোনো টার্ম গুলো আবার আসবে, আর একটা নতুন একটা অভিধানে নতুন সংযোজন হলো দিমাগি নকশাল। কিন্তু এখান থেকে একটা কথা বেরিয়ে আসছে পরিষ্কার, যে ওরা মানে সেই সুমনের একটা গান ছিল না, মগজে কারফিউ। হ্যাঁ, তো যাদের মগজে কারফিউ নেই, যাদেরকে ব্রেন ওয়াশ করা যাচ্ছে না, যারা মগজাস্ত্রটাকে ব্যবহার করতে জানে, তো বুদ্ধিতে শান দেয়, যাদের চেতনায় শান দেয়, তাদের নিয়ে ওরা খুব ঘাবড়ে আছে যে এইটাকে বন্ধ করতে হবে। এবং সেই কথাটা কিন্তু ওই দিমাগি নকশাল বলে করছে, চিহ্নিত করে তাই নয়, গোটা দেশে যে শিক্ষার উপরে আক্রমণ, এই যে প্রতিদিন গড়ে ভারতবর্ষে 25টা করে স্কুল সরকারি বন্ধ হয়ে যাচ্ছে, মানুষকে যতটা পারো শিক্ষা থেকে দূরে সরিয়ে দাও। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আরএসএস এর লোক চাপিয়ে দেওয়া, সেখানে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, সেখানে যে রিসার্চ, সেগুলোকে বন্ধ করে দাও। তো আমার মনে হয় এই যে দিমাগটাকে ওরা রেগুলেট করার চেষ্টা করছে, এটা কিন্তু শুধুমাত্র নকশাল কথাটা বলে নয়, এটা গোড়া থেকেই নষ্ট করে দাও। শিক্ষা, রিসার্চ, সাংবাদিকতা, লেখা, সিনেমা, সব জায়গায় যাতে কোনো স্বাধীন চিন্তা, কোনো মুক্ত চিন্তা, কোনো ক্রিটিক্যাল কোনো ডিসেন্ট, সেই আওয়াজটাই যেন না থাকে। এবং জর্জ অরওয়েলের যে 1984, সেখানে দেখবেন থট পুলিশের কথা আছে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ পুলিশ, সে এবারে আপনি কি ভাবছেন, আপনার চিন্তাটাকেও আগে থেকে ভাবার চেষ্টা করছে, যে আপনার মাথায় এই বুদ্ধিগুলো আছে, আপনি এটা ভাবছেন। তো ফলে এটা তো একটা বিরাট ব্যাপার, যে কোনো মানুষকে তার চিন্তা চেতনা, সেই জায়গাটাকে ধরে তাকে এবার আক্রমণ করা। এবং আমার মনে হয় এটা হচ্ছে এই দুটো জিনিস, আমার তো মনে হয় পাশাপাশি আমাদের দেখা উচিত। যে এই যে আন্দোলনটা হলো যন্তর মন্তরের, সেই আন্দোলনটাকে ওরা ফিজিক্যালি দমন করার চেষ্টা করেছে। পেলেট গান, AK-47, জল কামান, কাঁদানে গ্যাস, যথেচ্ছ সেগুলো ব্যবহার করা হয়েছে। দিল্লিতেও হয়েছে, পাটনাতেও হয়েছে, সর্বত্র হচ্ছে। তাদেরকে জেলে পড়ার চেষ্টা করেছে, তারপরে বাধ্য হয়ে একটা অ্যামনেস্টি ডিক্লেয়ার করতে হয়েছে। তো একটা তো ওরা দমন করার চেষ্টা করেছে, যেটা ট্র্যাডিশনালি করে থাকে। এবারে দমন করে লাভ হয়নি। এইবার ওরা দুটো কথা, মোদি ওই যে রাত্রির বেলায় ইনস্টাগ্রাম করে বললেন যে মেয়েরা আমাকে গালাগাল দিচ্ছে, এই মেয়েরা গালাগাল দিচ্ছে, এবং এটা বলে তিনি যেটা বলতে চাইলেন যে ভারতবর্ষের সমাজটা ভেঙে পড়ছে, সংস্কারটা ভেঙে পড়ছে, পরিবারগুলো ভেঙে পড়ছে। একটা অ্যালার্ম বেল তিনি বাজিয়ে দিলেন যে এই যে মেয়েরা এসে আন্দোলন করছে, মেয়েরা এই সমস্ত কথা বলবে। তো এটা দেখবেন একটা, এটা হচ্ছে যাতে, যেটাকে আমরা বলি প্যাট্রিয়ার্কি, পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্র, আমাদের সমাজের যত রক্ষণশীল চিন্তা ভাবনা আছে, রক্ষণশীল যত প্রতিষ্ঠান আছে, তাদেরকে উস্কে দেওয়া, যে ওই ছেলে মেয়েদের সামলাও, ছেলেদের যদি সামলাতে হয়, ছেলেদের থেকেও বড় কথা হচ্ছে মেয়েদেরকে সামলাও। এটাও কিন্তু এই আন্দোলনটাকে ঠেকানোর জন্য। যে এইটা বলে উনি ভাবলেন যে জেনজিটাকে কোনোভাবে ভাঙতে হবে। তাহলে জেনজির দুর্বলতম গ্রন্থি কি? ওনার মনে হলো যে এই যে মেয়েরা জেনজিতে অংশগ্রহণ করেছে আন্দোলনে, এটাকে যদি চিহ্নিত করে এটার জন্য যদি তাদের বাবা মাকে ভয় পাইয়ে দেওয়া যায়, সমাজে সমস্ত প্রতিক্রিয়াশীল রক্ষণশীল চিন্তা ভাবনা যারা করে তাদেরকে উস্কে দেওয়া যায়, বজরং দলকে যদি উস্কে দেওয়া যায়, তাহলে তারা বাড়িতে গিয়ে ওই 15 বছরের মেয়ে, তার মা, এমন করে তাদেরকে সেখানে বিরক্ত করবে যে তারা বাড়ি ছেড়ে বাদ চলে যেতে বাধ্য হবে, তারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ক্ষমা চাইতে বাধ্য হবে। তো এই যে ট্রোল আর্মি, তাদেরকে উস্কে দেওয়া, সেই উস্কে দেওয়াটা, মেয়েদেরকে টার্গেট করাটা, এটা ছিল একটা ধাপ। আর এটা হচ্ছে তারই একটা কমপ্লিমেন্টারি স্টেপ, যে মতাদর্শগত ভাবে এখানে নকশাল পন্থা কথাটাকে, শব্দটাকে ব্যবহার করে লোকের মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করো।
কিন্তু আমার তো মনে হয় যে এটা ওরা নিজেরা আতঙ্কিত বলে সকলকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে, এবং নিজেরা আতঙ্কিত যে তার কারণটা আমার মনে হয় যন্তর মন্তরে আপনি দেখবেন এর আগে যে আন্না হাজারে আন্দোলন হয়েছিল আর এবারে যে আন্দোলনটা হলো, অনেকে এটাকে আন্না আন্দোলনেরই পুনরাবৃত্তি মনে করে। আমি মনে করি না। আন্না আন্দোলনে শুধুমাত্র গান্ধীর ছবি ছিল, শুধু গান্ধীর কথা হচ্ছিল, আন্নাকে নতুন গান্ধী হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছিল। এইবারে 14 বছর পরে যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে সবার হাতে হাতে আমি দেখলাম ভগৎ সিং এর ছবি, আম্বেদকরের ছবি, এবং যে স্লোগানগুলো শুনলাম সেখানে এই প্রথম ইনকিলাব জিন্দাবাদ এবং জয় ভীম, এই যে স্লোগানগুলো উঠে আসছে, অর্থাৎ আম্বেদকরকে ওরা চায় ওদের মতো করে আম্বেদকরকে ব্যবহার করা হোক। আম্বেদকরকে একজন দলিত, তিনি সংরক্ষণ ব্যবস্থা করেছেন, এইটুকুই ব্যবহার করা হোক। তো সে তার জায়গায় যেখানে আম্বেদকরকে নিয়ে সংবিধানকে ধরে মানুষ রাস্তায় নামছে, ভগৎ সিংকে ওরা চেয়েছিল। ভগৎ সিংহ একটা সাধারণ দেশপ্রেমিক, ভগৎ সিং একজন বামপন্থী, একজন কমিউনিস্ট ছিলেন। ভগৎ সিং সমাজতন্ত্রের কথা বলেছেন, ভগৎ সিং সাম্রাজ্যবাদ শেষ হোক নাশ হোক এই কথা বলেছেন, এগুলো ওরা ভুলিয়ে দিতে চায়। তো ওরা যখন কাউকে ব্যবহার করে উঠতে পারছে না, যেমন নেতাজি সুভাষকে 125 বছর যখন সুভাষের হলো, তখন ওরা সুভাষের জন্মদিনটাকে পরাক্রম দিবস বলে সুভাষকে একজন মিলিটারি হিরো হিসেবে তুলে ধরার চেষ্টা করলো। কিন্তু যখন ওরা দেখছে যে সুভাষ ব্যাপারটা ওই মিলিটারি হিরোর মধ্যে আটকে থাকছে না, সুভাষচন্দ্রের ধর্মনিরপেক্ষতা, সুভাষচন্দ্রের বামপন্থা, এই হিন্দু মহাসভার বিরুদ্ধে সুভাষচন্দ্রের সেই সময়কার বলিষ্ঠ অবস্থান, এগুলো মানুষ জানতে শুরু করেছে, তখন সুভাষ বোস নিয়েও ওদের অসুবিধা। তখন সুভাষ বোসকেও সরিয়ে দিয়ে সেখানে শ্যামাপ্রসাদকে আনো। এইভাবে ওরা কিন্তু ইতিহাস নিয়ে করে। আমার মনে হয় এটা ওদের আতঙ্কটাই প্রকাশ পেয়েছে। আর এই যে নতুন প্রজন্ম, আমার মনে হয় এরা খুব ভয় পাবে না। বাবা নাগার্জুন ছিলেন খুব চমৎকার পিপলস পোয়েট সেই সময়কার কমিউনিস্ট আন্দোলনের, নকশাল পন্থার আগের সময়কার। তো বাবা নাগার্জুনের একটা খুব চমৎকার লাইন আছে যে যে কেউ অধিকারের কথা বলবে, রুটি রুজির কথা বলবে, তাহলে তুমি নিশ্চিত যেন যে তাকে কমিউনিস্ট বলা হবে। যে এই কথাগুলো বলবে তাকে কমিউনিস্ট বলা হবে। আজকে সেটারই নতুন পরিভাষা, যে তাকে আরবান নকশাল বলা হবে, দিমাগি নকশাল বলা হবে। ওই কমিউনিস্টের নতুন প্রতিশব্দ সেটা হচ্ছে নকশাল, দিমাগি হোক, আরবান হোক, যা কিছু হোক। হ্যাঁ, এখানে আমি একটা দুঃখজনক খবর বলি, সেটা হচ্ছে এই যে আরবান নকশাল, এইটা টোটালটা ক্রিয়েট করার ফলে যেটা হয়েছে, বা দিমাগি নকশাল বা ইত্যাদি, ককরাজ জনতা পার্টি হোক বা যন্তর মন্তরে হোক, বাঁকুড়ার বড়জোড়ায় শেখ আব্দুল হাফিজ সে গিয়েছিল কিন্তু এই যন্তর মন্তরে প্রতিবাদ করতে। ফিরে এসে যখন একটি স্কুলে, তার বাঁকুড়ার ইন্দাসে তখন যে ভিডিও করছিল যে স্কুলটার বাথরুম বা ইত্যাদি দুরবস্থা, তখন বিজেপির কিছু ছেলেপিলে এসে 8-10 জন তাকে মারধর করে, হসপিটালে ভর্তি করা হয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক তার মৃত্যু ঘটেছে শনিবার গভীর রাতে। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু এরপরে অভিজিৎ দীপকে বা সৌরভ দাস তারা দেখলাম এটাতে প্রতিবাদ করেছে, এবং সিজেপির পক্ষ থেকেও বলা হয়েছে। তার মানে কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে ও ও ও কিন্তু আসলে একটা প্রতিবাদী মিথ্যে কথা বলছিল। তার মানে নাও দ্য থিওরি ইজ অ্যাক্টিং, অর্থাৎ যেটা মোদি বা বিজেপি বলতে চাইছে সেটা কাজ করছে। এটা গেল এক। 2 নম্বর ঘটনা বলে নি, সেটা হচ্ছে আজকে রবিবার দিনকে আমরা যখন এই সাক্ষাৎকার নিচ্ছি, তো তখন ঘটনা চক্রে যাদবপুরে লেনিন মূর্তি ভাঙার জন্য হিন্দু সুরক্ষা সমিতির কিছু লোকজন চলে গেছে, এবং তারা বলছে ওই লেনিনের থেকেই নকশাল ব্যাপারটা এসছে, এবং লেনিন অ্যাকচুয়ালি দেশভাগের জন্য দায়ী ছিলেন এবং হিন্দুদের মাইগ্রেট করতে হয়েছে। তার মানে এইটা অত্যন্ত সুচিন্তিত। আমার কি বক্তব্য কোনো মোদির, যে এই যে সেকশন, যে এই যে একটা আব্দুল হাফিজকে মারলাম এবং তাকে মেরে ফেলে দিলাম, কারণ হচ্ছে সেই স্কুলের বাথরুম এবং ক্লাস ঘরে দৈন্যদশা নিয়ে কিছু ভিডিও করছিল বা প্রশ্ন তুলছিল। এই যে লেনিনের মূর্তির উপরে হাঙ্গামা করা, অর্থাৎ আমরা গত 48 ঘন্টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, এবং পুলিশ বলছে যে, প্রশাসন বলছে যে পুলিশ আটকাচ্ছে। ইনফ্যাক্ট যাদবপুরেও পুলিশের সাথে তাদের তক্কাতক্কি চলেছে, আমি সে দৃশ্যও দেখেছি। তার মানে এটা অ্যাক্ট করা কি আরম্ভ করেছে, অর্থাৎ নরেন্দ্র মোদীরা কি অত্যন্ত সুচিন্তিত ভাবে এই ব্যাপারটাকে নিয়ে এসছেন? অবশ্যই অবশ্যই, কিন্তু অ্যাক্ট করার আমার মনে হচ্ছে পরিধিটা কি,
অর্থাৎ একমাত্র ওদের যে কট্টর অংশ, সে বজরং দল বলুন বা আজকে বিভিন্ন নামে কোথাও হিন্দু সুরক্ষা বাহিনী ইত্যাদি, এই একটা ছোট অংশ যারা, যেহেতু ওরা ক্ষমতায় আছে সরকারে, সরকারি মদত নিয়ে তারা রাস্তাঘাটে এই গুন্ডামিগুলো করে বেড়াচ্ছে, তারা আক্রমণগুলো করছে। তো তাদেরকে একটা যুক্তি সরবরাহ করা, তাদেরকে একটা খেপিয়ে দেওয়া, এটা হচ্ছে সরকারের কাজ। আমি বললাম আপনাকে, ওই দিমাগি নকশার কথাটা বলে ছেড়ে দিয়েছে। এবার এমনকি ওদের যে ঘোষিত টেক্সট, পরবর্তীতে কোনো হয়তো কেউ রেকর্ড যখন খুঁজে দেখবে বলবে কোথায় দিমাগি নকশার কথাটা তো পেলাম না, সেটা ভিডিওতে আছে কিন্তু সেটা টেক্সটে নেই। তো ওরা কাজটা হচ্ছে এই কথাগুলোকে বলে মানুষকে, কিন্তু সাধারণ মানুষকে ওরা খেপাতে পারবে না। আমার মনে হয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নতুন প্রজন্ম জেনজি কিন্তু এর ফলে প্রভাবিত হবে না। সাধারণ মানুষ তারা কিন্তু এতে মোটেই কিচ্ছু ভাববে না। কিন্তু ওরা ওই বজরং দল, ওদের যে গুন্ডা বাহিনীগুলো আছে, সংঘ পরিবারের লোকজন আছে, তাদের তো অবশ্যই, তাদের তো কোনো ছলের কোনো অভাব নেই। তারা যে কোনো একটা কিছু পেলেই তারা সবসময় রাস্তাঘাটে মারপিট করার জন্য, ভ্যান্ডালিজম করার জন্য, ভাঙচুর করার জন্য, এটাই ওদের কাজ। তো সেটা তারা করবে। তো অবশ্যই মোদী যেটা করছেন বলছেন সেটা উনি একভাবে বলেন, কিন্তু তার লক্ষ্যটা হচ্ছে যে তাদের যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোকে অ্যাক্টিভেট করে দেওয়া, তাদেরকে উস্কে দেওয়া, এবং যার ফলে ওই সরকারি যে সন্ত্রাস, সরকারি যে দমন বা যে কালা আইন, ড্রাকোনিয়ান সমস্ত দানবীয় আইন, সেই আইনেরই একটা পরিপূরক দিক, সেটা হচ্ছে এই যেটাকে আমি অনেক সময় বলি পিপিপি মডেল, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল। অর্থাৎ স্টেট একটা করবে, আর স্টেট পাবলিক যেটা, পাবলিক সেক্টর যেটা করবে, তার পাশাপাশি প্রাইভেট ভায়োলেন্স। আজকে ভায়োলেন্সের প্রাইভেটাইজেশন হচ্ছে, এবং এই যে প্রাইভেটাইজড ভায়োলেন্স যেটা আমরা দেখছি রাস্তাঘাটে, এই দুটো মিলিয়ে তাদের যে যুগলবন্দি, এটাই তো ফ্যাসিজমের নির্দিষ্ট বৈশিষ্ট্য। স্টেট তো বিভিন্ন সময় দমন করেই, স্টেটের লাঠি গুলি এগুলো কোনো ফ্যাসিজমের নির্দিষ্ট বৈশিষ্ট্য নয়, এটা যে কোনো স্টেটই করে থাকে। কিন্তু স্টেট এবং স্টেটের পাশাপাশি এই লেঠেল বাহিনী, এই দুটো মিলে একসাথে যৌথভাবে যুগপৎ এই যে একটা সন্ত্রাস নামায়, সেই সন্ত্রাসটাই হচ্ছে ফ্যাসিবাদের একদম নির্দিষ্ট চিহ্ন, এবং সেটাই তো এরা করছে। ফলে তাদের জন্য উনি যুক্তি সরবরাহ করেছেন। কিন্তু আমি যেটা দেখছি, যে যেটা আপনি বললেন যে কংগ্রেসের লোকেরা বলছে, আমি ককরোচ জনতা পার্টিকে দেখলাম, তারা সবাই কিন্তু ব্যাপারটা বুঝেছে যে এই দিমাগি নকশাল কথাটা, এটা যে আন্দোলনটাকে ওরা দমন করতে পারলো না, পর্যুদস্ত হয়ে পিছু হটতে হয়েছে, এবার সেই আন্দোলনটাকে কোণঠাসা করার জন্য, তার বিরুদ্ধে একটা মানুষকে তার বিরুদ্ধে একটা ঘৃণা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রচারটা করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না সাধারণ মানুষ এবং বিশেষ করে নতুন প্রজন্ম তারা মোটেই বিভ্রান্ত হবেন না। তারা এটাই বলবে যে যদি আমি আমার স্কুল ঠিক করার কথা বলছি, তো স্কুল ঠিক করার কথা বললে যদি আমাকে নকশাল বলে দেওয়া হয়, তাহলে তুমি বলো, আমার কোনো অসুবিধা নেই, বলো। এই নকশাল, ঠিক ককরোচ কথাটা ব্যবহার করলে যেরকম প্রজন্ম বলেছে যে ককরোচ তুমি একটা অপমান করার জন্য বললে বা একটা ডিমোরালাইজ করার জন্য বললে, তাতে আমরা ডিমোরালাইজ হব না। তাহলে তুমি ককরোচ বললে, চলো ঠিক আছে, মেনে নিচ্ছি আমি ককরোচ। এবার আমরা সবাই মিলে, আমরা সবাই ককরোচ, তাহলে আমরা সবাই ককরোচ হয়ে তারা ককরোচ জনতা পার্টি করলো। ফলে আমার তো মনে হয় এটা ব্যাকফায়ার করবে, এটা ব্যাকফায়ার করবে দিমাগি নকশা। আমি তো কাল থেকে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে দিমাগ থাকলে তবে তো দিমাগি নকশা। তারপরে আমরা আমাদের দিমাগে কারফিউ নেই, আমরা চোখ কান খোলা রাখি, আমরা বুদ্ধিটা কাজে লাগাই। তাহলে বুদ্ধি যারা কাজে লাগাবে, বিবেককে যারা কাজে লাগাবে, বুদ্ধি এবং বিবেক ব্যবহার করলে তারা যদি নকশাল হয়ে যায়, তাহলে তার বলে কি আমি বুদ্ধি আর বিবেক বন্ধ করে দেবো, মানে ব্যবহার করা বন্ধ করবো? তো করবো না। আমার তো মনে হয় এটা ব্যাকফায়ার করবে, এটা দিয়ে কিছু ওদের লাভ হবে না। কিন্তু ওই যে কথা আপনি বললেন, বাঁকুড়ায় বা বিভিন্ন জায়গায় ওই গুন্ডামি, ওই বিভিন্ন জায়গায় হত্যা করা, এটা ওরা করবে। এটা ওরা শুধু মুখে কথা বলে ছেড়ে দেবে না, এটা ওরা মুখে বলার সাথে সাথে ফিজিক্যাল, ডিজিটাল, ভার্বাল, ফিজিক্যাল সব রকমের ভায়োলেন্স ওরা করতে শুরু করেছে, করবে। আমার এক্ষেত্রে প্রশ্ন একটাই, এর আগে আমরা অতীতে দেখেছি জিএন সাইবাবা, যিনি দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, তাকে ঠিক 2017 সালে মাওবাদী লিঙ্ক, ভীমা কোরেগাঁও কেস ফাঁসানো হলো, তিনি 2024 অব্দি ছাড়া পেলেন, এত অসুস্থ হয়ে গেলেন, মারা পর্যন্ত গেলেন। কোনোদিন প্রমাণ হয়নি তিনি স্টেটের বিরুদ্ধে কোনো ভায়োলেন্স করেছেন। স্ক্যান স্বামীর মতো লোক, যিনি একেবারে ঝাড়খণ্ডে আদিবাসীদের শিক্ষাদানের মধ্যে ছিলেন, তাকেও একইভাবে
চিহ্নিত করা হলো নকশালদের সাথে যুক্ত, এবং স্ট্যান স্বামীর কিভাবে মৃত্যু হলো জেলের মধ্যে, যখন তিনি বেলের অর্ডার হচ্ছেন তিনি তার আগে মারা গেছেন যখন তার হিয়ারিং হচ্ছে। এবং এই ভীমা কোরেগাঁও কেসটাকে করে যেভাবে তারা দমন করেছিলেন মহারাষ্ট্র বা অন্যান্য জায়গায় যারা ভোকাল হচ্ছিলেন, তো তারপরে একটা সেকশনের লোকজন কিন্তু সত্যি সত্যি ভয় পেয়ে গেছিলেন বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, চিন্তা চেতনার জায়গা থেকে, যে তাহলে তো এরা এইরকম ভাবে ধরে নিয়ে যাবে মিথ্যে মামলায়। আমরা উমর খালিদের মামলা এখনো পর্যন্ত দেখছি চলছে তো চলছেই, তার হিয়ারিংই হচ্ছে না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেইটা কি করা কি সত্যি সত্যি সক্ষম? মানে আমার এই প্রশ্নটা এই কারণে দাঁড়াচ্ছে যে মানে পরিস্থিতির কি তাহলে কোনো গুণগত পরিবর্তন ঘটেছে বলে আপনি মনে করেন? যন্তর মন্তরের আন্দোলন থেকে সবাই যে বার্তাটা গ্রহণ করেছে সেটা হচ্ছে যে একটা তো একটা মন্ত্রী পদত্যাগ হয়েছে, কিন্তু সব থেকে বড় যেটা সেটা হচ্ছে মানুষ ভয় থেকে বেরিয়ে এসছে। ওই যেটা ওরা ওদের একটা ন্যারেটিভ অনুযায়ী সবাইকে ভয় পাইয়ে দিচ্ছে, চুপ করিয়ে দিচ্ছে, এই যে নীরবতা, এই যে ভয়, এইটাকে মানুষ কিন্তু ভেঙে বেরিয়ে চলে এসছে। ফলে সেই ভয়টাকেই আবার নতুন করে পাইয়ে দেওয়ার জন্য একটা নতুন কথা আনা হলো, দিমাগি নকশাল বলে। এবং বাকি ওরা দিমাগি নকশাল বলুক আর না বলুক, যে কাউকে পশ্চিমবাংলায় গুন্ডা দমন আইন করেছে, কোথাও কোনো আইন করেছে, যে কোনো কাউকে ওরা যে কোনো সময় জেলে পুরতে পারে, তাকে জেলে পুরে 1 বছর 2 বছর 5 বছর 6 বছর রাখতে পারে, এটা তো প্রমাণিত, এটা তো হচ্ছে। ফলে এটা তো এই মুহূর্তে গিভেন, ভারতবর্ষে এই মুহূর্তে আমাদের যা দেশ চলছে যেভাবে, তাতে এটা একটা গিভেন ব্যাপার। ফলে এটা নতুন কোনো ব্যাপার নয়। কিন্তু আমার মনে হয় নতুন ব্যাপারটা এটাই যে এত কিছু করেও মানুষকে আর চুপ করিয়ে রাখা যাচ্ছে, এত ভয় দেখিয়েও মানুষকে আর ঘরে বসিয়ে রাখা যাচ্ছে না। ওই গোরখ পান্ডের যে সেই ছোট্ট কবিতাটা, যে কিস বাত কে লিয়ে ডরতে হ্যাঁ, ওদের ভয়টা হচ্ছে এই কারণে যে আমাদের কাছে এত পুলিশ, এত মিলিটারি, এত ধন দৌলত, এত কিছু সত্ত্বেও একদিন ওই একদম নিরস্ত্র গরিব মানুষগুলো আমাদেরকে আর ভয় পাবে না। তাহলে যে ক্ষমতায় আছে সে এই ভয়টা পাচ্ছে যে তার কাছে ভয় উৎপাদনের, ভীতি উৎপাদনের এত উপকরণ থাকা সত্ত্বেও একদিন সেই ভীতি উৎপাদনের উপকরণগুলো কাজ করা বন্ধ করে দেবে, এবং তখন মানুষ কিন্তু সাহসের সাথে চলে আসবে। আমার মনে হয় সেই জায়গাটায় আমরা পৌঁছচ্ছি, সেই জায়গায় লোকে আর ভয় পাচ্ছে না। আর ফলে এই দিমাগি নকশাল কথাটাতেও আমার মনে হয় না লোকে আর ভয় পাবে। আমি যা দেখছি সোশ্যাল মিডিয়াতে যা রেসপন্স, জেন জির যেটা রেসপন্স, বিভিন্ন রাজনৈতিক দলের যেটা রেসপন্স, ককরোচ জনতা পার্টির যেটা রেসপন্স, তো কেউই আমার মনে হয় না এতে ভয় পাবে। আমার শেষ প্রশ্ন, যে কংগ্রেস একসময় এই চিদম্বরম, যিনি হোম মিনিস্টার থাকাকালীন অপারেশন গ্রিন হ্যান্ড চালিয়েছিলেন, মাওবাদীদের উপর বোমা ফেলার কথা বলেছিলেন, এবং মাওবাদীদের কিভাবে দমন করা হয়েছে, কিভাবে ওখানকার বিভিন্ন নকশাল গ্রুপকে ডেকে আলোচনায় নাম করে গুলি করা হয়েছে ইত্যাদি চিদম্বরমের ব্যাপার আমরা জানি। কংগ্রেসের যে মনোভাব, যে নকশাল দমন এর ক্ষেত্রে তাদের যে চিন্তা ভাবনার পথটা যেটা ছিল, তার সাথে বিজেপির পথে চিন্তা ভাবনার যে খুব ফারাক ছিল তা কিন্তু নয়। কিন্তু আজকে হঠাৎ করে চিদম্বরম বললেন যে আমি যদি দিমাগি নকশাল হতাম আমি তাহলে গর্বিত হতাম, চিদম্বরম বলেছেন, এবং কংগ্রেস এই ব্যাপারে রিয়াক্ট করছে। তো আলটিমেটলি আপনি দীর্ঘদিন রাহুল গান্ধীর সাথেও একাধিক আন্দোলনে যুক্ত ছিলেন, ইলেকশন ক্যাম্পেইনে ছিলেন, সামগ্রিকভাবে কংগ্রেসের এই নকশাল শব্দ বন্ধ বলা চলে, মাওবাদী শব্দ বন্ধ বলা চলে, অথবা চিন্তাধারার ব্যাপারে তাদের কি কোনো অবস্থানের পরিবর্তন ঘটেছে বলে আপনি মনে করেন? এটাই আমার শেষ। আমি জানি না দলগত ভাবে কোনো অবস্থানের পরিবর্তন হচ্ছে কিনা, আমি জানি না, কিন্তু এটা তো ঘটনা যে এবার ধরুন কংগ্রেসকেও তো ওরা ছাড়বে না। আপনি যেটা বললেন যে সেই সময়কার ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল, যেখান থেকে এনআরইজিএ তৈরি হয়েছে, যেখান থেকে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট তৈরি হয়েছে, যেখান থেকে ফরেস্ট রাইটস অ্যাক্ট তৈরি হয়েছে, যেখান থেকে ফুড সিকিউরিটি অ্যাক্ট তৈরি হয়েছে, যেখান থেকে পরবর্তীতে ওই ল্যান্ড অ্যাকুইজিশন এর ব্যাপারে আইন তৈরি হয়েছে, এই সমস্ত আইনগুলোকেই ওরা বলছে তার পেছনে নাকি তথাকথিত ওই নকশালপন্থী দিমাগ। তাই সেটাই বললাম যে সেটা তো যে কোনো জনগণের ওয়েলফেয়ার, জনগণের স্বার্থে যদি কিছু হয়, গণতন্ত্রের স্বার্থে কিছু হয়, সেটাকে ওরা নকশালপন্থী বলে দাগিয়ে দেবে। নকশালপন্থী বলুক, কি বামপন্থী বলুক, কি কমিউনিস্ট বলুক, কখনো কখনো কমিউনিস্ট বলেছে। আপনার মনে আছে যে পার্লামেন্টে যে সেশনটা হলো, সেখানে অমিত শাহ তো বললেন যে এই কমিউনিজমটা একটা বিদেশি, কমিউনিজম একটা বিদেশি মতাদর্শ,
যেটা বলছে বিদেশি মতাদর্শ বলে। তো দেশি মতাদর্শের দেশি বিদেশি কি? আজকে আমাদের বুদ্ধ ভারত থেকে বেরিয়ে গোটা পৃথিবীতে অনেকেই বৌদ্ধ ধর্ম মানে, তারা কি বলে ওটা একটা ভারতীয় কিছু ধর্ম বলে? তারা তো বলে না। তো ফলে এবং এরাও তো ফ্যাসিবাদটা কোত্থেকে এসছে? ফ্যাসিবাদটার উৎপত্তি তো ভারত থেকে হয়নি, তার উৎপত্তি জার্মানি থেকে, ইটালি থেকে হয়েছে, সেটাকে এরা ভারতবর্ষে এনেছে। এনে এবার ভারতবর্ষের পুরনো যে মনুস্মৃতি আর সেই কাস্ট সিস্টেম এই সমস্ত এবং ইংরেজের রেখে যাওয়া যে কলোনিয়াল একটা পুরো প্রণালী, তার সাথে মিশিয়ে একটা ভারতীয় ধরনের ফ্যাসিবাদ ওরা তৈরি করছে। আমার মনে হয় এই যে ওরা বিভিন্ন ভাবে বলবে, বিদেশি বলে দাগিয়ে দেবে, কিন্তু এগুলো আর কাজ করবে না। ফলে চিদাম্বরম কেন বললেন আমি জানি না। চিদাম্বরম হয়তো এই সুযোগে ওই পুরনো অতীতটাকে খানিকটা লোককে ভুলিয়ে দিতে চান, খানিকটা নতুন করে এই জায়গা থেকে উনি হয়তো এক অর্থে প্রায়শ্চিত্ত করতে চান এই সমস্ত কথা বলে। তো সেটা নিয়ে কিছু বলবো না। পার্টির কোনো কংগ্রেসের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা তাও জানি না, কিন্তু পরিস্থিতির বিরাট পরিবর্তন হয়েছে। পরিস্থিতির বিরাট পরিবর্তন হয়েছে এবং তাই পার্লামেন্টে ধরুন এর আগে আমরা কোনোদিন দেখিনি কাশ্মীরে এত পেলেট গান চলেছে। আমরা কি পার্লামেন্টে খুব পেলেট গান নিয়ে কথা শুনেছি? শুনিনি। কিন্তু দিল্লিতে 10 বার পেলেট গান ব্যবহার হয়েছে, 10 জন অন্তত পেলেট গানে তারা আহত, এটা নিয়ে কিন্তু আজকে পার্লামেন্টে কথা উঠছে। অমিত শাহ কোথায়? অমিত শাহ জবাব দিকে এটা নিয়ে কথা উঠছে। ভীমা কোরেগাঁও আপনি যাদের কথা বললেন, স্ট্যান স্বামী নিয়ে পার্লামেন্টে কথা ওঠেনি সেভাবে, কিন্তু এবারে যখন গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন মানুষকে, তাদের নিয়ে কিন্তু কথা উঠছে। ফলে আমার মনে হয় এই যে রাজনৈতিক রাষ্ট্রীয় সন্ত্রাস, নিপীড়ন, দমন পীড়ন, যে বিষয়গুলো হয়তো একটা সময় এটা নিয়ে খুব এজেন্ডা হতো না, সেগুলো এবার এজেন্ডা হবে, কারণ এগুলো সবার বিরুদ্ধেই ব্যবহার হচ্ছে। এটা শুধুমাত্র যারা আন্দোলন করে তাদের বিরুদ্ধে ব্যবহার হচ্ছে তা নয়, যারাই বিরোধিতা করে তাদের বিরুদ্ধে। আজকে ডিফেমেশন অ্যাক্টে রাহুল গান্ধী সংসদ সদস্যত্ব চলে যাচ্ছে। আজকে সমস্ত সাংসদদের তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। যে সাংসদ বিক্রি হতে অস্বীকার করবে, যারা ওদের দিকে চলে যাবে তারা ভালো, আর যারা যাবে না সেখানে মহুয়া মৈত্রর মতো তাকে ওই সার্কিট হাউসে ভাবে উত্তপ্ত করা হবে, তাদের সকলকে উত্তপ্ত করা হবে। ফলে আমার মনে হয় এই যে নতুন পরিস্থিতিটা, এই নতুন পরিস্থিতি তো বাধ্য করবে যে কোনো যারা মানুষ আছেন গণতন্ত্রের কথা বলতে হলে সবাইকে আজকে সাড়া দিতে হবে। ফলে ওই দিনটা চলে গেছে। কে নকশাল বললে পরে না বাবা না আমি নকশাল না, এইটা প্রমাণ করতে সবাই ব্যস্ত হয়ে যাবে। এটা প্রমাণ করতে আর কেউ ব্যস্ত হবে না। সবাই বলবে, সবাই জানে যে এটা একটা ভাওতা, এটা একটা কথা বলা হচ্ছে আসলে চুপ করানোর জন্য, ভয় দেখানোর জন্য। তো ভয় দেখানোর জন্য, চুপ করানোর জন্য যে ছলে বলে কৌশলে যেটা করবে, তাহলে সেখানে ওই ভয় পাবো না, চুপ করে থাকবো না, আমরা বলবো আমাদের কথা। আমার মনে হয় এই ব্যাপারটা একটা মোটামুটি সকলের রিয়েলাইজেশনে আসছে। হ্যাঁ, যেভাবে বার্নি স্যান্ডার্স বা জোরান মামদানি কিছু বললেই ডোনাল্ড ট্রাম্প কমিউনিস্ট বলে দাগিয়ে দিচ্ছেন, যদি সাধারণ মানুষ, গরিব মানুষ বা সংখ্যালঘুদের কথা বলছেন, এই ক্ষেত্রেও তাহলে ওই একই রকম কি ফর্মুলা প্রয়োগ হচ্ছে বলে আপনি মনে করেন? অবশ্যই ওখানে তো কমিউনিস্ট বললেই সবাই, কারণ ওখানে আমেরিকায় সেই ম্যাকার্থি যুগ থেকে বামপন্থা, সোশ্যালিজম, কমিউনিজম এই কথাগুলোই এক ধরনের অপরাধ বলে দেখা হতো। তো ভারতে তো আরো বেশি হচ্ছে। নকশালপন্থী বলা হচ্ছে তার জন্য নয়, একটা আজাদি স্লোগানটাকে বলা হচ্ছে যে আজাদি বললে নাকি সেটা তাদেরকে ঠ্যাং ভেঙে দেবো, তাকে জেলে পুরে দেবো। একটা স্বাধীন দেশে লোকে স্বাধীনতার কথা বলবে না তো পরাধীনতার কথা বলবে? তারা কি পরাধীনতার উৎসব পালন করবে? তো এই আজাদি, আমি তো মনে করি দিমাগি নকশাল যেটা নিয়ে বলছেন তার থেকে অনেক ভয়ানক ব্যাপার হচ্ছে যে আজাদি স্লোগানটাকে ওরা একটা অপরাধ হিসেবে দাঁড় করাচ্ছে, যে আজাদি কেউ বললে তাকে জেলে পুরে দেবে। এটা তো সবাই, এর রেঞ্জটা তো অনেক বেশি। দিমাগি নকশালের রেঞ্জটা তো তাও ধরে নিলাম এটা খানিকটা বামপন্থীদেরকে বলছে, কিন্তু আজাদি তো ভারতবর্ষের স্বাধীনতার এত বড় উত্তরাধিকার, এত বড় ঐতিহ্য। যারাই স্বাধীনতার কথা বলবে, আজাদির কথা বলবে, আজাদি চাইবে, তাদের সকলকেই তারা বলছে তুমি দেশদ্রোহী। তাহলে এটা তো অনেক বড়, এই ভয় পাওয়ানো, এই জুজু দেখানো, এটা তো বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি এখানে। বলে আমেরিকায় যেটা হয়েছে তার থেকে আরো বড় আকারে ভারতবর্ষে, এবং এগুলোকেই ওরা এটা ভারতীয়, ওটা ভারতীয় নয়, এই যে একটা ইকুয়েশন তৈরি হয়েছে, মোদি ইকুয়াল টু হিন্দু ধর্ম, হিন্দুত্ব, এবং সেটা ইকুয়াল টু ভারতীয়তা বা ভারতের দেশপ্রেম, এই তিনটাকে মিলিয়ে দিয়ে তাহলে সরকারের বিরোধিতা করলেই সে হিন্দু বিরোধী হয়ে যাচ্ছে, সে ভারত বিরোধী হয়ে যাচ্ছে, সে উন্নয়ন বিরোধী হয়ে যাচ্ছে।
এই যে একটা এত বড় একটা সূত্র তৈরি করেছে, এমন একটা ইকুয়েশন, যে ইকুয়েশনে সবাই সেই ইকুয়েশনের মধ্যে চলে আসবে, কোনো বিরোধিতাই করা যাবে না। বিরোধিতা করলেই তাকে দাগিয়ে দেওয়া হবে কোনো না কোনো ভাবে, একটা কোনো রকম নকশাল বলা হোক, বা একটা নকশাল না বলেও তাকে জেলে যদি পুড়ে দেওয়া যায় গুন্ডা দমন আইনে বা ইউএপিএ তে বা এনএসএ তে, তো একই ব্যাপার। অনেক অনেক সময় দিলেন আপনি, অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তীকালেও আরো এই ধরনের বিষয়ে আলোচনা করব। ভালো থাকবেন। ঠিক আছে, ভালো অনেক থাকবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা দীপঙ্কর ভট্টাচার্যের কথা শুনলেন। অ্যাকচুয়ালি খুব পরিষ্কার হয়ে গেল যে কেন দিমাগি নকশাল কথাটা নরেন্দ্র মোদী ব্যবহার করেছেন। কোনো আলটপকা নয়, অত্যন্ত প্ল্যান, পরিকল্পিতভাবে। যারা একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের কথা, এডুকেশন সিস্টেম নিয়ে কথা, স্বাস্থ্য ব্যাপারে কথা, মাইনরিটির বিষয়ের কথা, চাকরির ব্যাপারে কথা বলবে, তাদেরকেই হয়তো এই দিমাগি নকশাল, কোট আনকোট, এককালে বলা হতো আরবান নকশাল, এখন দিমাগি নকশাল বলে দাগিয়ে দেওয়া হবে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর পারলে মেম্বারশিপ নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।